14-এর যে জায়গাটা মার্ক করা সেইটা আমরা দেখব। আশা করি তোমরা বাংলা যে ইয়েটা দিচ্ছে সাথী, সেইটা তোমরা পড়ছো, বা সঙ্গে সঙ্গে মানে ইংরাজির সঙ্গে সঙ্গে এটাও পড়বে, যাতে ব্যাপারটা বুঝতে সুবিধে হয়, কি হচ্ছে না হচ্ছে সেগুলো বুঝতে সুবিধে হয়। এবং সাথী বিশাল একটা ভালো কাজ করে দিচ্ছে তোমাদের জন্য, সেইটা তোমাদেরকে ধন্যবাদ জানানো উচিত, পারলে একটা ট্রিটও দেওয়া উচিত, কারণ ও সবাইকে দিয়ে দিচ্ছে যাতে সবাই একসঙ্গে পড়তে পারে। যাই হোক, তো আমরা চ্যাপ্টার 14-এর এই জায়গাটা দেখতে পাচ্ছি, ক্যারেক্টার অফ এলিজাবেথ জেন। এখানে ক্যারেক্টার অফ এলিজাবেথ জেনের ব্যাপারে আলোচনা আছে। আমরা এই জায়গাটা ক্যারেক্টার অফ এলিজাবেথ জেনের যখন উত্তরটা লিখব, তখন এই জিনিসটা আমরা ওখানে ব্যবহার করতে পারি, এই কোটেশনটা আমরা ব্যবহার করতে পারি ওর লাইফটার ব্যাপারে বা ওর ক্যারেক্টারের ব্যাপারে লিখতে। তো সৈকত কি লেখা আছে একটু পড়ো। The reasonableness of almost everything that Elizabeth did was nowhere more conspicuous than in this question of clothes. To keep in the rear of opportunity in matters in indulgence is as valuable a habit to keep abreast of opportunity in matters of enterprise. This unsophisticated girl did it by an innate perceptiveness that was almost genius. তো এইখানে আমাদের ব্যাপারে এলিজাবেথের ব্যাপারে জানতে পারছি যে the reasonableness of almost everything that Elizabeth did were nowhere more conspicuous than in this question of clothes. তো মানুষের অনেক সময় মানুষের যে ইভ্যালুয়েশনটা হয়, যে মানুষটা কেমন, কি ভালো খারাপ ইত্যাদি, সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কি ধরনের জামা কাপড় সে পরেছে সেইটার উপরে ডিপেন্ড করে। মানে অনেকে জামা কাপড়ের মাধ্যম দিয়ে এটা দেখানোর চেষ্টা করে বা এটা বোঝানোর চেষ্টা করে যে সে মানুষটা কেমন টাইপের বা তার চরিত্রটা কেমন। তো সেইটা আমরা দেখতে পাচ্ছি এলিজাবেথের মধ্যেও। এলিজাবেথ নিজের কিছু পরিবর্তন করেছে, কিছু পরিবর্তন হয়েছে এলিজাবেথের মধ্যে, এবং সেই পরিবর্তনগুলো কি সেগুলো আমরা এখানে ও যে ধরনের জামা কাপড়গুলো পরছে সেইটা দিয়ে বুঝতে পারছি। ঠিক আছে, এটাতে একটা কথা আমরা বলতে পারি যে ওর জামা কাপড় যেটা সেটা হচ্ছে ওর ক্যারেক্টার বা ওর বিহেভিয়ারের মার্কার। এই মার্কার বলে যে কথাটা, সেটা বারবার আমাদের সামনে উঠে আসবে। তো মার্কার এই মানে বারবার উঠে আসবে বলতে মেয়র অফ ক্যাস্টারব্রিজের ক্ষেত্রেই শুধু নয়, মার্কার যখন আমরা বলি তখন আমরা মানে লিটারেচারের ভাষায়, লিটারেচারে তো একটা ভাষা হয়, মানে লিটারারি অ্যানালিসিসের একটা ভাষা হয়। তো সেই ভাষার হিসেবে মার্কার মানে হচ্ছে চিহ্নিত করা বা চিহ্ন। মার্কার দিয়ে, মার্কার মানেটা হচ্ছে যে কিছু একটা জিনিসকে কেউ একজন চিহ্নিত করছে। তো এই এই জামা কাপড়গুলো বা এই যে জামা কাপড়গুলো পরেছে, সেই জামা কাপড়গুলো হচ্ছে তার
চরিত্রের তার আম, তার বিশেষ কিছু অ্যাট্রিবিউটসের একটা পরিচয়, ঠিক আছে? To keep in the rear of opportunity in matters of intelligence is as valuable a habit as to keep abreast of opportunity in matters of enterprise. রিয়ার বলতে, রিয়ার মানে হচ্ছে পেছনে, দ্য রিয়ার অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ ইন্টেলিজেন্স। তো এটা একটা হ্যাবিটের মতন আর কি, একটা হ্যাবিটের ব্যাপারে এখানে বলা হচ্ছে। কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, আটকে যাচ্ছিলেন এতক্ষণ। আমি জানি না আমার ও, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি। বাকিদের? স্যার কথাগুলো আটকে যাচ্ছিল, নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এখন এখন ঠিক আছে। ওকে, তো আবার আমি বলছি, মানে কোথা থেকে আটকালো? ওই জামা কাপড়ের ব্যাপারটা আরেকবার রিপিট করুন। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে মানুষের জামা কাপড়ের পরার ধরন বা মানুষ কি ধরনের জামা কাপড় চুজ করছে, সেটা দিয়ে অনেক সময় মানুষটা নিজেই নিজের চরিত্রটা দেখায় বা নিজেই নিজের চরিত্রটাকে দেখানোর চেষ্টা করে, সেটা কনসিয়াসলি বা আনকনসিয়াসলি। এইটা মানে আমি যে শব্দটা ব্যবহার করলাম সেটা হচ্ছে মার্কার, মানে মার্কার টা একটা শব্দ যেটা লিটারেচারের অ্যানালিসিসে, লিটারারি ক্রিটিসিজমে ব্যবহার করা হয়। সেটার মানেটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে কোনো একটা অন্য জিনিস দিয়ে যখন চিহ্নিত করা হয় তখন সেটাকে বলা হয় মার্কার। তো এখানে জামা কাপড়টা হচ্ছে চরিত্রের বা কোনো একটা মানুষের ক্যারেক্টারের চিহ্ন, মার্কার, সেটাই আমি বলতে চাইছিলাম। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। তো নেক্সট যে জায়গাটা সেটা হচ্ছে যে টু কিপ ইন দ্য রিয়ার অফ অপরচুনিটি। রিয়ার বলতে পেছনে, তো অপরচুনিটির পেছনে ইন ম্যাটার্স অফ ইন্টেলিজেন্স, মানে অপরচুনিটি পেলে, চান্স পেলে যখন আমরা কোনো একটা জিনিসে ইন্ডালজ করতে পারি, কোনো একটা জিনিসে আমরা মানে নিজেকে একটু ছাড় দিতে পারি। ইন্ডালজেন্স বলতে এখানে কোনো একটা জিনিসে নিজেকে ছাড় দেওয়া। যেমন ধরো আমরা অনেক সময় খাওয়াতে ইন্ডালজ করি, কোনো একটা জিনিস যেটা আমাদের ভালো লাগছে খেতে, তো সেইটাকে আমরা বলতে পারি যে উই আর ইন্ডালজিং ইন আওয়ার ফুড হ্যাবিটস, বা উই আর ইন্ডালজিং ইন আওয়ার গ্যাস্ট্রোনমিক ডেলিকেসিস, এরকম আমরা একটা বলতে পারি। ঠিক আছে, তো এখানে এলিজাবেথ একটা অপরচুনিটি পেয়েছে নিজেকে বেটার করার। অপরচুনিটিটা কি সাথী? কি অপরচুনিটি পেয়েছে? হ্যাঁ, আরেকবার বলুন। এলিজাবেথ এখানে কি অপরচুনিটি পেয়েছে? তার বাবার সঙ্গে থাকার সুযোগ। হ্যাঁ, তার বাবার সঙ্গে থাকার সুযোগে তার কি লাভটা হয়েছে? তাদেরকে আগে যেমন কষ্ট করে জীবনযাপন কাটাতে হতো, তারা এখন ভালোভাবে জীবন কাটাতে পারবে। কারণ যেহেতু তার বাবা একজন মেজর, তার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে, এবং তাদের কাছে এবং এলিজাবেথদের কাছে টাকা খুব শর্ট চলছিল, সেই কারণে। এলিজাবেথের বাবা কে?
কি বললে কথাটা? হ্যালো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, শব্দটা কি ব্যবহার করলে যে এলিজাবেথের বাবা কি? একজন মেজর ছিল। মেজর? এই সরি সরি, মেয়র মেয়র। হ্যাঁ, মেয়র। তো না তার স্যার, কাছে স্যার মেয়র হবে। হ্যাঁ, ওটা মেয়র হবে, আমি মেজর বলে ফেলেছি। হ্যাঁ মেয়র। তো মেয়র হওয়ার সঙ্গে সঙ্গে সে একজন বিজনেসম্যানও, এবং এই বিজনেসম্যান হওয়া বা মেয়র হওয়ার জন্য তার কাছে কিন্তু টাকা আছে। তো এতদিন এলিজাবেথের অবস্থা খারাপ ছিল। এলিজাবেথ এবং সুজান দুজনেই দরিদ্র ছিল। স্পেশালি নিউসনের মারা যাওয়ার পরে নিউসনকে তারা মানে ছেড়ে দিয়ে এসছে, বা নিউসন হারিয়ে গেছে, নিউসনকে আর পাওয়া যাচ্ছে না। তো সেটার জন্য তারা দরিদ্র হয়ে গেছিল। এখানেও আমরা একটা ডেপিকশন অফ সোসাইটি পাচ্ছি। সৈকত, এখানে কি ডেপিকশন অফ সোসাইটি রয়েছে? সৈকত? কি জানতে পারছি আমরা সোসাইটির ব্যাপারে? স্যার কোয়েশ্চেনটা একবার রিপিট করুন। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা করতে পারছি, মানে এলিজাবেথের যে অপরচুনিটির কথাটা বলা হচ্ছে, সেই অপরচুনিটিটা আমরা বুঝতে পারলাম যে তার বাবার সঙ্গে থাকতে পারার জন্য তার আর্থিক অবস্থায় একটা উন্নতি হয়েছে। তাতে আমরা সমাজের ব্যাপারে কি জানতে পারছি? কিছু জানতে পারছি কি আদৌ? মানে তখনকার দিনের মেয়েরা পুরুষের ওপর নির্ভর করতো বেশি, অবলা হুম, টাইপের ছিল, তারা নিজেরা যে স্বাধীন হয়ে বাইরে ইনকাম করবে সেই জিনিসটা ভাবতে পারতো না। রাইট। সম্পূর্ণটাই মেয়েদের সচ্ছলতা সম্পূর্ণটাই ডিপেন্ড করতে হচ্ছে তাদের হাজব্যান্ডস, তাদের ফাদার্স বা তাদের সানসদের উপর। মানে পুরোপুরি তারা পুরুষদের ওপরে ডিপেন্ডেন্ট ছিল। তাদের নিজেদের কোনো সত্তা ছিল না, তাদের নিজেদের কোনো 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 ইকোনমিক ফাইন্যান্সিয়াল কোনো সত্তা ছিল না, কোনো ধরনের কোনো তাদের সে ছিল না যে কোনো জিনিসে। এবার আবার চলে আসছি এলিজাবেথের এই জায়গাটাতে, যে এলিজাবেথের যে একটা অপরচুনিটি পেয়েছে, সেই অপরচুনিটিটাতে এটাও মাথায় রেখেছে যে বেশি যেন সে বা অতটাই যেন ইন্ডালজ করে, অতটাই যেন পাটাকে ছড়ায় যতটা চাদরটা ওকে পারমিট করবে। আশা করি তোমরা এই লোকোক্তিটা জানো, বা এই প্রবাদ বাক্যটা জানো, যে পা অতটাই ছড়ানো উচিত যতটা চাদরটা তোমার আছে। চাদরের থেকে বেশি পা বাড়িয়ে দিলে তখন পায়ে ঠান্ডা লাগবে, বা অনেক সময় আমরা এটা মনে করি যে ভূতেও এসে কামড় দিতে পারে ইত্যাদি। তো এলিজাবেথ কিন্তু ইন্ডালজেন্স করছে, জামা কাপড় কিনছে, কিন্তু এটাও জানে যে অপরচুনিটিটা কতটা আছে। মানে ওর বাবা ওর সঙ্গে, বা ওর বাবার সঙ্গে একদম ছোটবেলা থেকে কিন্তু ছিল না, তাই জন্য ওর বাবা ওকে কতটা ইন্ডালজ করবে, কতটা দেবে কিনে জামা কাপড়ের ক্ষেত্রে দেখতে গেলে, সেটা কিন্তু ও শিওর নয়। অপরচুনিটি আছে মানেই সেটাকে খুব বাজেভাবে ব্যবহার যারা করে তারা পরে পস্তায়। এই যে ধরো মানে আমাদের কাছে অনেক রকমের অপরচুনিটি আসে, যেখানে আমাদের সততা, যেখানে আমাদের পাংচুয়ালিটি, বা যেখানে আমাদের
মানসিকতার একটা পরীক্ষা হয়, যে আমরা কি ভাবছি, আমরা কেমন ধরনের মানুষ। যখন আমাদের কাছে ক্ষমতা আসে বা যখন আমাদের কাছে একটা চান্স থাকে আমরা করার, কিন্তু আমরা করি বা করি না, সেটাতে আমাদের চরিত্রের পরিচয় হয়। এখানেও এই জিনিসটা এলিজাবেথের চরিত্রের পরিচয় দিয়েছে। দিস আনসফিস্টিকেটেড গার্ল, ও কিন্তু আনসফিস্টিকেটেড, ও কিন্তু খুব একটা সফিস্টিকেটেড, খুব একটা চালু নয়, কিন্তু ও ইননেট পারসেপটিভনেস আছে ওর মধ্যে, মানে আন্তরিক, ইননেট, ইনবর্ন একটা বোঝার ক্ষমতা আছে কোনো জিনিসকে। সেই বোঝার ক্ষমতাটা কি, সেটা হচ্ছে অলমোস্ট জিনিয়াস। কি বুঝে গেছে, যে যতটা অপরচুনিটি ও পেয়েছে ঠিক ততটাই ওর কোনো একটা কাজকে করা উচিত, কোনো একটা জিনিসকে ততটাই ব্যবহার করা উচিত যতটা ওকে রাইটটা দেওয়া হয়েছে। এটা অনেক লোকেই বোঝে না, এটা অনেক লোকেই ভুল করে ফেলে, যে তাকে যতটা দেওয়া হয়েছে তার থেকে বেশি সে ভাবে যে তার পাওনা, বা সে সেটাকে বেশিভাবে মানে ভেবে নেয়, নিয়ে নিতে পারে আর কি, এরকম একটা করতে পারে তারা। তো এই ক্ষেত্রে এলিজাবেথের ক্যারেক্টারের ব্যাপারে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, নেক্সট। কোনো জিনিস যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আবার জিজ্ঞেস করবে, কারণ এটা একটু ডিফিকাল্ট একটা প্যারাগ্রাফ ছিল, অনেক এমন শব্দ ব্যবহার হয়েছে যেটা তোমরা হয়তো আগে পাওনি। নেক্সট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ওই চ্যাপ্টারেরই 109 পাতায়। এখানে একটা প্রশ্নও রয়েছে, অ্যাজ অ ওয়েসেক্স নভেল, প্রশ্ন নয়, একটা ইন্ডিকেশন রয়েছে যে এটাকে আমরা ওয়েসেক্স নভেল হিসেবে দেখতে পারি আর কি। এই জায়গাটা আমরা ওয়েসেক্স নভেলের জন্য আমরা এই জায়গাটাকে ব্যবহার করতে পারি। ক্যাস্টারব্রিজ, ও আচ্ছা আমি তো পড়বো না, পড়ো, ছবি সরকার পড়ো। অঙ্কিতার অনেকগুলো ইমেল আইডি, পড়ো। হ্যাঁ, ওইটা আমার, ওই দেবপ্রিয়া সরকারটা আমার, এটা ঠাম্মার। ঠাম্মার নামেও খুলে রেখেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পড়ো। Casterbridge, as has been hinted, was a place deposited তো এটা ডিপোজিটেড, হ্যাঁ, deposited in the block upon হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার, আমি আর দেখতে পাচ্ছি না হলুদ জায়গাটা। হলুদ জায়গা কি কেউই দেখতে পাচ্ছ না? কেউই দেখতে পাচ্ছ না কি হলুদ জায়গাটা? বা যে দেখতে পাচ্ছ সে বলতে পারো। কেউ দেখতে পাচ্ছ না তাহলে? দাঁড়াও, দেখি কি হচ্ছে। স্যার এবার পাচ্ছি। হ্যাঁ ওকে, তাহলে হয়তো নেটওয়ার্কের কিছু সমস্যা ছিল। হ্যাঁ পড়ো। ডিপোজিটেড বললে, Deposited in the block upon a cornfield. There was no suburb in the modern sense, or transitional intermixture of town and down. আর পড়বো? ওকে, না। তো ক্যাস্টারব্রিজটা কেমন একটা জায়গা? অ্যাজ হ্যাজ বিন হিন্টেড, আগেই এটার হিন্ট দেওয়া হয়েছিল। এমন একটা জায়গা, ডিপোজিটেড ইন দ্য ব্লক আপন আ কর্নফিল্ড, অনেক বড় একটা কর্নফিল্ড, ভুট্টার মাঠ, যেখানে ভুট্টা চাষ হয়। সেই ভুট্টা চাষের মাঝে এই ক্যাস্টারব্রিজ বলে গ্রামটা। দেয়ার ওয়াজ নো সাবার্ব, সাবার্ব মানে হচ্ছে মফিউজ, যেটাকে আমরা মফস্বল বলি আর কি, যেটা না গ্রাম না শহর। হ্যাঁ, তো সেটা ওখানে কোনো সাবার্ব ছিল না, মানে ওখানে কোনো
নতুন কোনো মডার্ন জায়গা বা কোনো গ্রাম্য এলাকা এরকম কোনো সময় কিছু ছিল না। or transitional intermixture of town and down. Down বলতে এই গ্রাম, আর টাউন বলতে টাউন, বা এটার উল্টোটাও হতে পারে যে ডাউন বলতে ডাউন টাউন একটা জায়গা, মানে আমেরিকায় যদি কেউ বলে ডাউন টাউন তার মানে হচ্ছে মডার্ন কোনো পশ এলাকায় আমরা বোঝাই, ওরা বোঝায় আর কি ডাউন টাউন মানে। তো তবে এখানে আমার ধারণা যে ডাউন মানে হচ্ছে ভিলেজ আর টাউন মানে হচ্ছে টাউন, ঠিক আছে। কিন্তু এখন টাউন শব্দটাই বলা হয় ওই মফস্বলকে, টাউন শব্দটার মানেটাই হচ্ছে অতটা ডেভেলপড নয়, সিটি নয়। কিন্তু মানে এখানে বলতে চাইছে যে এটা কোনো মিক্সচার নয়, এটা এমন একটা জায়গা নয় যেটা মডার্নাইজ হচ্ছে, এটা কমপ্লিটলি একটা মাঠের মধ্যে অবস্থিত একটা ভিলেজ, এছাড়া এটা কিছুই নয়, ঠিক আছে। তাতে আমরা বুঝলাম যে এটা ওয়েসেক্স নভেল, এই জায়গাটা আমরা বলবো যে ওয়েসেক্স নভেলের প্রেক্ষাপটটা, পটভূমিটা সবসময় এটাই হয়। ওকে, নেক্সট সাথী পড়ো এই জায়গাটা, এখানে একটা কোয়েশ্চেনও আছে, এটা পেজ নাম্বার 112 ওই চ্যাপ্টারেরই। You are anxious to get back to Scotland, I suppose, Mr. Farfrae? She inquired. Oh no. Inquired. No, Miss Newson. Why would উচ্চারণটা দেখে নাও। She inquired. Inquired কি হবে? She inquired. হ্যাঁ, Inquired, ঠিক আছে। হুম Inquired. Okay. Oh continue. no, Miss Newson, why would I be? I only suppose you might be from the song you sang at the Three Mariners about Scotland and home. I mean, which you seem to feel so deep down in your heart, so that we all felt for you. তো এইখানে দুটো প্রশ্ন হয়তো, বা একটা প্রশ্ন এখানে রয়েছে, যে দুটো প্রশ্ন রয়েছে। একটা প্রশ্ন হচ্ছে নেম অফ দ্য ইন, ইনের নামটা কি? ইন বলতে এখানে একটা হোটেল, ধাবা এরকম আর কি। তো ইনের নামটা হচ্ছে থ্রি মেরিনার্স, এই যে এখানে দেওয়া রয়েছে সেটা। আর why did Elizabeth think that Mr. Farfrae is anxious to return to Scotland? তোমাদের কেন মনে হয় যে এলিজাবেথ এই যে কথাটা বলছে যে you are anxious to get back to Scotland, I suppose, Mr. Farfrae, সেই কথাটাও কেন বলছে? কারণ ও এই যে গানটা করেছে, মানে ফারফ্রে একটা গান করেছে এই হোটেলটায় বা এই রেস্টুরেন্টটায়। মানে আগেকার সময় রেস্টুরেন্টটা এমন একটা জায়গা ছিল যেখানে লোকে শুধুমাত্র খেতে যেত না, ওইখানে গান বাজনাও হতো, ওইখানে নাচ হতো, ওইখানে কোনো কালচারাল এক্সচেঞ্জ হতো, যেখানে কোনো একজন কেউ গান করছে, কেউ কিছু একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের জিনিস একটা ওরকম একটা জায়গায় হতো। আর রেস্টুরেন্টটা মনে করো অনেকটা ফিজিক্যাল ফেসবুকের মতন ছিল, বিভিন্ন ধরনের লোকজন আসতো ওখানে, সোশ্যালাইজ করতো, কথাবার্তা বলতো, মেলামেশা করতো। তো ওই থ্রি ম্যারিনার্সে মিস্টার ফারফ্রে কি করেছে, স্কটল্যান্ড এবং তার বাড়ির জন্য, মানে স্কটল্যান্ড যেটা ওর হোম, যেটা ওর আস্তানা, সেটার ব্যাপারে সে গান করেছে। আর এলিজাবেথের মনে হয়েছে যে গানটা সে একদম মনের একদম ভেতর থেকে করেছে, একদম মন থেকে সে গানটা করেছে। আর ওর মনে হচ্ছে যে এটা যেন সবাই ফিল করেছে, সব মানুষেরা যারা ওটা শুনেছে সবাই ফিল করেছে যে ফারফ্রে একদম মনের ভিতর থেকে, একদম অন্তর থেকে সে এই গানটা করেছে। এবং তাতে এলিজাবেথের মনে হয়েছে যে হয়তো
ফারফ্রে নিজের বাড়িটাকে, নিজের ঘরকে মিস করছে, এটা মানে এলিজাবেথের মনে হয়েছে, ঠিক আছে। এনিওয়ে, লেটস কন্টিনিউ। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও। Why was it bad for rain to fall on dress which has chaff on them according to Farfrae? chaff বলতে ভুসি, ওই ঘাসের যে ভুসিটা হয়, যেটা ওই গরু ছাগলে খায়, সেই ভুসিটাকে chaff বলা হয়। আর একটা জিনিসও chaff, সেটা হচ্ছে ওই বীজ, মানে হাস্ক যেটা হয়, ধানের যে স্কিনটা, কি বলে ওটাকে তোমরা লোকালি কি বলো আমি জানি না, মানে ধান থেকে, যে গম থেকে ধানটাকে যখন সেপারেট করা হয়, চালটাকে বের করে দেওয়া হয়, তো যেটা ধানের যে ছালটা থাকে সেইটাকেও chaff বলা হয়, এবং সেটা প্রচুর মাত্রায় হয়ে গেলে একদম গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়, যেটা আমরা শীতকালে দেখি যে মাঠে মাঠে ওই একটা মেশিন। হ্যাঁ, কি? হ্যালো, সৈকত কিছু বলছো? হ্যাঁ স্যার, ওটাকে কুঁড়ো বলে। কুঁড়ো, ওকে, কুঁড়ো। হ্যাঁ, তো কুঁড়োটা কেন খারাপ, মানে কুঁড়ো অলরেডি গায়ে লেগে থাকলে যদি বৃষ্টি পড়ে তাহলে সেটা কেন খারাপ, মানে ফারফ্রে এই জিনিসটা ইয়েকে বলছে, মানে এলিজাবেথকে বলছে আর কি, ঠিক আছে। why was it bad for rain to fall on dress which has chaff on them according to Farfrae? তো এইখানে আমরা উত্তরটা পাবো। ফাতেমা, পড়ো। হ্যাঁ স্যার, পড়ছি। And it's very bad to let rain come upon clothes when they are chaff on them. It washes in and spoils them. Let me help you. Boiling is the best. কি ইজ দ্য Blowing বেস্ট? is the blowing. ব্লোয়িং কে বয়েলিং বানিয়ে দিচ্ছে রে। ওকে, তো কি বলতে চাইছে যে যদি গায়ে ওই শ্যাফ, ওই কুঁড়ি, কি বললে, কুঁড়ো যদি লেগে থাকে, কুঁড়ি আর কুঁড়ো আলাদা অফকোর্স, কুঁড়ি না কুঁড়ো, কুঁড়ো যদি লেগে থাকে, ওই শ্যাফ যদি লেগে থাকে, তাহলে ওটার ওপরে বৃষ্টি যদি পড়ে তাহলে পুরো ড্রেসটার ওপরে ওই দাগ দাগ লেগে যাবে, কাদা কাদা টাইপের হয়ে যাবে, আর ড্রেসটাকে নষ্ট করে দেবে। তো ফারফ্রে বলছে যে আমি তোমাকে সাহায্য করছি, ব্লোয়িং ইজ দ্য বেস্ট, তার মানে ওর ড্রেসের ওপরে যে শ্যাফটা পড়ে আছে সেটাকে ফু দিয়ে দিয়ে ও উড়িয়ে দেবে, সেইটাও বলার চেষ্টা করছে। অ্যান্ড দিস ইজ ভেরি রোম্যান্টিক। মানে এর আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে কেউ একজন, এলিজাবেথ এবং ফারফ্রে দুজনকেই একটা চিট দিয়েছে। চিট দিয়ে লেখা রয়েছে সেটার মধ্যে যে মানে ফারফ্রে যেন এলিজাবেথকে ডাকছে একটা জায়গায় মিট করতে, আবার এলিজাবেথ যেন ফারফ্রেকে ডাকছে, ফারফ্রে এলিজাবেথকে ডাকছে। তো আসলে দুজনে দুজনকে এই চিটটা দেয়নি, অন্য কেউ দিয়েছে, বা কেউ একজন চাইছে কারোর সাথে, মানে ফারফ্রের সঙ্গে দেখা করতে, তাই জন্য একটা পার্টিকুলার জায়গায় যেতে বলছে। তো এরকম চিট দুজনেই পেয়েছে আর কি, এবং দুজনেই একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এবং দাঁড়ানোর পরে ওইখানে বৃষ্টিও পড়তে শুরু করেছে। সো দিস ইজ আ ভেরি romantic atmosphere that is created, and this is an example of plot construction also. plot construction কেন কেউ বলতে পারবে যে এখানে plot construction এর কি আছে? মানে স্যার একটু বুঝিয়ে বলুন। প্লট কনস্ট্রাকশনটা তো বুঝেছো, যে প্লট কনস্ট্রাকশন কি জিনিস, গল্পটার স্ট্রাকচার দেওয়া, এই ঘটনাটার পর ওই ঘটনা হবে, ওই ঘটনার পর ওই ঘটনা হবে, ঘটনা চক্রটাকে সাজানো, এটা বুঝতে পেরেছো তো?
মানে ইন জেনারেল যে হ্যাঁ কোনো মানে উত্তরটা হ্যাঁ দেবো। হ্যাঁ মানে প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারছি না। প্রশ্নটা হচ্ছে যে আমি বললাম এরা ফারফ্রে আর এলিজাবেথ এরা দুজনে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বা দুজনে এসে একটা জায়গায় জড়ো হয়েছে। এবার এই জড়ো হওয়ার পেছনে যে ঘটনাটা সেটা হচ্ছে এটা যে কেউ একজন ওদের দুজনকেই চিট দিয়েছে, একটা ছোট চিরকুট দিয়েছে। মানে এক সময় এই ছোট ছোট চিরকুট দিয়ে প্রেম হতো মানুষের মধ্যে। এখন যেমন হোয়াটসঅ্যাপ মেসেজেসে হয়, আগেকার সময় সেটা চিরকুট দিয়ে হতো। ছোট একটা কাগজের টুকরোতে আই লাভ ইউ লিখে কেউ কাউকে দিয়ে দিল, বোঝা গেল না কে কাকে আই লাভ ইউ বলছে যতক্ষণ না কেউ হ্যান্ডরাইটিংটা বুঝতে পারে। এনিওয়ে, তো দুজনেই এই চিরকুটটা পেয়েছে। ফারফ্রের জন্য লেখা রয়েছে যে ফারফ্রের সাথে কেউ দেখা করতে চায়, অমুক জায়গায় আসতে বলা হয়েছে ফারফ্রেকে। আবার এলিজাবেথও একটা চিরকুট পেয়েছে যেখানে এটা লেখা রয়েছে যে তার সাথে কেউ দেখা করতে চায়, তাই জন্য অমুক জায়গায় আসো। এবার ব্যাপারটা বুঝলে কি হয়েছে? হ্যাঁ এবার প্রশ্নটা আমার হচ্ছে যে এই যে ঘটনা ঘটলো এটা প্লট কনস্ট্রাকশনের একটা ফিচার। এখানে আমরা একটা প্লট কনস্ট্রাকশনের ব্যাপার দেখতে পাচ্ছি। সেই ব্যাপারটা কি? যে কেউ ট্রাই করতে পারো। আচ্ছা, তোমাদের জানা নেই ক্লাসটা কটা থেকে? ফাতেমা আর পল্লবী? না স্যার, আমার এখানে বৃষ্টি নামছিল, ঝড় উঠেছিল, ওই জন্য আমি একটু লেট হয়ে গেল। আমার তো যখনই ক্লাস থাকে তখনই ঝড় ওঠে। এটা হচ্ছে হার্ডির প্লট কনস্ট্রাকশনের মতন। আর পল্লবী? না স্যার, ঝড় উঠেছে, কারেন্ট নেই, একটু দেখতে পাওয়া যায়নি, জয়েন হতে দেরি হলো, এই কারেন্ট এলো। যাই হোক, প্রশ্নটা কি শুনতে পেরেছো পল্লবী? কেউ ট্রাই করবে কি যে এখানে প্লট কনস্ট্রাকশনের কি ব্যাপার বোঝা যাচ্ছে? স্যার হয়তো ফারফ্রে আর এলিজাবেথ দুজনে হয়তো প্রেমের সম্পর্কে জড়াতে পারে, সেই কারণে এখানে প্লটটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতেই পারছি যে ওরা মানে এরকম ধরনের এই যে ঝড় বৃষ্টি যে হয়েছে, পল্লবী এবং ফাতেমা যেটা বলছে যে ঝড় বৃষ্টি উঠলে প্রেম প্রেম একটা ভাব আসে। আমি জানি না তোমাদের আসে কিনা, আমার আসে মাঝে মধ্যে। তো বা অন্য মানুষজনের আসে। তো ঝড়, এখানে বৃষ্টি পড়ছে, উইচ ইজ কাইন্ড অফ রোম্যান্টিক। যদি তুমি বেহালায় না থাকো, ওখানে জল জমে যায়, তাহলে ওটা রোম্যান্টিক নয়। কিন্তু তুমি যদি অন্য কোনো জায়গায় থাকো যেখানে জল জমছে না, তো বৃষ্টিটা আমাদের সাধারণত রোম্যান্টিক বলে লাগে। তো এটা রোম্যান্টিক একটা এনভায়রনমেন্ট রয়েছে, ঠিক আছে। কিন্তু এদের যে দেখা করার মানে এদের একে অপরের সাথে একটা অন্য জায়গা, একটা এমন একটা জায়গায় দেখা করার কথা ছিল না যেখানে কেউ নেই, ঠিক আছে। আমরা এই জায়গাটা এখানে দেখতে পাবো। তো কথা হচ্ছে হেনশার্ডের ব্যাপারে। মানে ওই যে ঘটনাটা যেটা হয়েছে সেইটা আমি বলার চেষ্টা করছি, কিন্তু সেটা পরের দিকেই বলা হবে না এখনই আছে সেটা আমি বুঝতে পারছি না।
যাই হোক, এটা পরবর্তীকালে এইখানে যেটা বলা থাকবে সেখানে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা কি হয়েছে, কেন ওরা এসে দেখা করছে। এইখানে দেখো পেজ নাম্বার 112 ঠিক উপরে, আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আয়, আয় মানে হচ্ছে ইয়েস, আমাদের বাংলার আয় নয় যে কাম, এটা হচ্ছে আয় মানে ইয়েস। Then Miss Newson, ye mane you, had better say nothing about this hoax and take no heed of it, and if the person should say anything to you, be civil to him or her as if you did not mind, so you will take the clever person's laugh away. এই হোক্স, এই যে হোক্সের যে ব্যাপারটা ও বলছে, এই হোক্সটা কি সেটা আমি তোমাদেরকে বললাম যে ওদেরকে কেউ একজন একটা চিঠি দিয়েছে, একটা চিট দিয়েছে যে অমুক জায়গায় অমুক লোক তোমার সাথে দেখা করতে চাইছে, অমুক জায়গায় চলে এসো, ঠিক আছে। আর তারা বোকার মতন চলেও গেছে। যাই হোক, মানে এখানে বোকার মতন চলে যাওয়ার ব্যাপারটা অন্য অন্য হয়ে যাবে, বাট এখানে প্লট কনস্ট্রাকশনের কথা হচ্ছে। প্লট কনস্ট্রাকশনটা আমি তোমাদের যখন প্লট কনস্ট্রাকশনের ব্যাপারে বলছিলাম, আমি জানি না তোমাদের একটা সাজেশন ছিল কি প্লট কনস্ট্রাকশনের ওপরে, মানে কোয়েশ্চেন ছিল কি? প্লট কনস্ট্রাকশন কি তোমাদের আছে, সাজেশনে আছে? দেখছি স্যার। দেখো, যাই হোক, যদি নেই, ওকে ফাইন। তো প্লট কনস্ট্রাকশনের উপরে যদি কোনো প্রশ্ন আসে, ঠিক আছে, কারণ এমন তো ব্যাপার নয় যে আমি কোয়েশ্চেন পেপার দেখে তোমাদের সাজেশনটা দিয়েছি যে এইগুলোর থেকেই আসবে, এর বাইরে থেকে আসতে পারে না। তো যাই হোক, প্লট কনস্ট্রাকশনে যেটা দেখা যাচ্ছে হোক্স, হোক্স মানে হচ্ছে একটা ফলস রটনা বা একটা ফলস খবর। মাঝে মধ্যেই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের রটনা ছড়ায়, যে একটা রটনা এরকম হচ্ছে যে পাথরের যে মূর্তিগুলো সেগুলো দুধ টুধ খেয়ে নিচ্ছে, বা পৃথিবী 2012-তে ধ্বংস হয়ে যাবে। আমি জানি না তোমরা 2012-তে বোধহয় কত বছর বয়স ছিল তোমাদের? 3-4 বছর বয়স এরকম, আরো বড় ছিল? না না, 2012-তে ক্লাস 2 এ পড়তাম। ও, তাহলে ওই একটু বড়, কিন্তু তোমাদের হয়তো মনে নেই যে 2012-তে পৃথিবীটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কেউ শুনেছিল এরকম? রটনা উঠেছিল, মনে আছে স্যার? হ্যাঁ স্যার মনে আছে, উঠেছিল। হ্যাঁ রাইট। তো ওইটা একটা হোক্স, ওইগুলোকে বলা হয় হোক্স, মানে বাজে কথা, রটনা ইত্যাদি। তো এইখানে ওদের সাথে একটা প্র্যাঙ্ক করা হয়েছে, মানে নিউসন এবং এলিজাবেথ এবং ফারফ্রের মনে হচ্ছে যে ওদের সঙ্গে একটা হোক্স করা হয়েছে, মজা করা হয়েছে, কেউ ওদের সাথে মজা করেছে, মজা করে ওদের দুজনকে একটা জায়গায় নিয়ে এসছে। অনেক সময় কলেজে প্রেম টেম হলে যে কেউ কিছু বলতে পারছে না, তখন তো তার বন্ধুরা অনেক সময় এরকম ধরনের কাজ করে, মানে একে তার কথা বলে দেয়, তাকে ওর কথা বলে দেয়, বা দুজনকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করে, বা যদি দেখে যে দুজনে একটা জায়গায় রয়েছে, তুমি 3 নম্বর কেউ, তো আমরা ওখান থেকে সরে যাই যাতে ওরা দুজনে কথা বলতে পারে। যাই হোক, তো প্লট কনস্ট্রাকশনের ব্যাপারটা হচ্ছে দিস ইজ দ্য ইউজ অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। এইটা তোমরা নোট করে নাও, ইউজ অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। এটা মেয়র অফ ক্যাস্টার ব্রিজের ক্ষেত্রে, বা টমাস হার্ডির নভেলসের ক্ষেত্রে এটা একটা দাগ, এটা একটা প্রবলেম,
মানে অনেক ক্রিটিক্সরা বলে, অনেক সমালোচকরা বলে যে এটা একটা প্রবলেম। কেন প্রবলেম? চান্স অ্যান্ড কোইন্সিডেন্স মানে কি? মানে ভাগ্যের জোরে, বাই চান্স আমরা বলি না, কোইন্সিডেন্টালি মানে হঠাৎ করে কোনো একটা জিনিস ঘটে যাওয়া, সেটার উপরে ভিত্তি করে কোনো লেখা খুব একটা ভালো নাকি হয় না, মানে জোর করে মিলিয়ে দেওয়ার মতো। যেমন বলিউড সিনেমায় হয় যে একটা হিরো 25টা গুন্ডাকে পিটিয়ে দিচ্ছে, তারপরে সে জানতে পেরে যাচ্ছে যে ঠিক অমুক জায়গাতেই হিরোইনকে ধরে রেখেছে, তারপরে সে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাচ্ছে যেখানে হিরোইনকে উত্ত্যক্ত করার জন্য ভিলেনরা এসছে বা গুন্ডারা এসছে, তো সেইখানে হিরো পৌঁছে যাচ্ছে আর সে ভিলেনদেরকে তাড়িয়ে দিচ্ছে। এগুলো সবই বানানো টাইপের। যেমন আইপিএলটাও পুরো মানে তৈরি করা একটা জিনিস আর কি, বা বেশিরভাগ খেলাধুলো এরকমই হয়, ম্যাচ ফিক্সিং যেটা বলে। তো হার্ডির যে নভেলটা, হার্ডি যেভাবে নভেলটার প্লটটাকে কনস্ট্রাক্ট করেছে, স্ট্রাকচারটাকে তৈরি করেছে, সেখানে ফারফ্রে আর এলিজাবেথের মিটিং এর কোনো জায়গা ছিল না, কিন্তু বলা যেতে পারে অনেকটা জোর করেই হয়তো এই মিটিংটা করিয়েছে হার্ডি। একটা চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ব্যবহার করেছে। চান্স অ্যান্ড কোইন্সিডেন্স হলো এমন এক ধরনের ডিভাইস যেটা লেখকরা খুব একটা ব্যবহার করে না বা খুব একটা ব্যবহার করতে চায় না, কারণ সেটাতে আর্টিস্টিক ব্যাপারটা নেই, সেটা জোর করে মিলিয়ে দেওয়ার মতো, সেটা লোকের চোখে পড়ে যায়। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা এই ফারফ্রে আর এলিজাবেথের মিটিং এর মধ্যে ওই ইউজ অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে যে কেন এই জায়গাটাকে চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের ব্যাপারে বলছিলাম। এবং হ্যাঁ, এখানে আর একটাও ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে তারা একে অপরে মানে ফারফ্রে এই কথাটা বলছে যে যে ব্লো করলে, মানে জামার ওপর দিয়ে ফু দিয়ে দিলে ওই সব শ্যাফটা চলে যাবে, তারপরে জল পড়লে কোনো অসুবিধা নেই। কিন্তু এইটার পরে কি এদের লাভ স্টোরিটা ডেভেলপ করলো? আমরা অনেক সময় এরকম ধরনের লাভ স্টোরির ব্যাপারে আমরা ইন্টারেস্টেড থাকি, যে এর মানে এখানে তোমাদেরকে আগেও বলেছিলাম ন্যারেটিভ স্ট্রাকচার বলতে গিয়ে, ন্যারেটিভ টেকনিক বলতে গিয়ে, যে নভেলটাকে সিরিয়ালাইজ করা হয়েছে। সিরিয়ালাইজ মানে হচ্ছে যে একসাথে পুরো নভেলটা চলে আসেনি, একটু একটু করে এসছে। মানে একটা ম্যাগাজিনে একটা খণ্ড, একটা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টারের কিছুটা এই করে করে নভেলটা এসছে। তো আমাদের এখানে একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়েছে, একটা 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 টার্নিং পয়েন্টে রেখে দিয়েছে, যে এরপরে কি এই দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হবে, এরপরে কি আমরা দেখতে পাবো যে এরকম কোনো ধরনের কোনো জিনিস ঘটছে কিনা। আর আমরা সবাই পছন্দ করি প্রেমের গল্প দেখতে। তো এখানে আমরা সেই জিনিসটাকে নিয়েই এগোবো। ওকে, চ্যাপ্টার 14 শেষ, চ্যাপ্টার 15-এ আছে। চ্যাপ্টার 15-এর যে জায়গাটা মার্ক করা রয়েছে সেইটা পল্লবী পড়ো। The truth is that she was but a poor illustrative instance of the prophet definition, the virgin that loved to go gay. গে মানে ওই গে নয়, হোমোসেক্সুয়াল নয়,
গে বলতে এখানে হচ্ছে হাসি খুশি, আচ্ছা হ্যাপি, ঠিক আছে। গের দুটো মানে হয়, একটা হচ্ছে হোমোসেক্সুয়াল, পুরুষ হোমোসেক্সুয়াল কে গে আমরা বলতে পারি, আর একটা হচ্ছে হ্যাপি, ঠিক আছে। এটা কনটেক্সট ওয়াইজ আমাদেরকে বুঝতে হবে, তবে এইখানে কনটেক্সট একটুখানি ডিফিকাল্ট বোঝা, যে সে কি গে হয়ে গেল, সে কি হোমোসেক্সুয়াল হয়ে গেল, না সে খুশি হলো। যাই হোক, প্রফেট বারুচ একজন বিখ্যাত ধর্মের কি বলে ওদেরকে, ধর্ম প্রচারক, যিনি একটা ডেফিনেশন দিয়েছিলেন, যিনি একটা প্রবাদ বাক্য বলেছিলেন, একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে দ্য ভার্জিন দ্যাট লাভেথ টু গো গে, মানে এলিজাবেথের যে এখন অবস্থাটা, এলিজাবেথকে ডাইরেক্টলি ফারফ্রে কিন্তু লাভ প্রপোজাল দেয়নি, কিন্তু এলিজাবেথের সাথে ফারফ্রের যে কথোপকথনটা সেদিন হয়েছিল, সেটার ভিত্তিতে ওর হয়তো মনের মধ্যে সেই প্রেমটা জেগেছে। অনেক সময় আমরা কোনো মানুষকে এমন কিছু একটা কথা বলি যেটাতে অপর মানুষের মনে হয় যে আমরা তার প্রতি ইন্টারেস্টেড, বা কোনো একটা লাভ, কোনো একটা রিলেশনশিপের কিছু ব্যাপার হচ্ছে। তো যে মহিলা ভার্জিন বলতে এখানে মহিলা, তবে ভার্জিন পুরুষদেরকেও বলা যেতে পারে, বাট ইন দ্য ভিক্টোরিয়ান এরা, ইন দ্য মডার্ন এরা অলসো, ভার্জিন বলতে বা ভার্জিন কথাটার মানেটাই হচ্ছে মহিলা। তো যে মহিলা প্রেমে পড়ে সে সবসময় হাসি খুশি থাকে, কারণ তার মনে হয় যে অপর মানুষও তাকে প্রেম করছে। তো তোমাদের মধ্যে যারা ছ্যাঁকা খেয়েছো তারা জানো এটা, যে কোনো একজন মানুষের কথা শুনে তোমরা বেশি নাচতে শুরু করলে, যে হ্যাঁ সে আমাকে প্রেম করছে, আমার সাথে আমাকে ভালোবাসছে, কিন্তু তারপরে পরে দেখা গেল যে সেই জিনিসটা হলো না, সে তোমাকে বন্ধু হিসেবে দেখে, বা মানে সেই চোখে তোমাকে কোনোদিনও দেখেনি, জাস্ট ফ্রেন্ড, এরকম ধরনের কথাগুলো আমরা শুনতে পাই। কি সৈকত, এরকম হয়েছে তোমার সাথে? সৈকত লজ্জা পাচ্ছে। সৈকত, এরকম তোমার কোনোদিনও মনে হয়েছে যে কোনো মেয়ে তোমাকে ভালোবাসছে, কিন্তু তারপরে তুমি জানতে পারলে যে সে তোমাকে জাস্ট ফ্রেন্ড বলছে? না স্যার, হয়নি এরকম? আচ্ছা। আর মেয়েদের সাথে এটা কমই হয়, কারণ মেয়েরা আগের থেকে এই জন্য কিছু বলে না, কারণ তারা ওয়েট করে যে পুরো ব্যাপারটা কি হচ্ছে সেটা দেখে নেয় আর কি। তো কিন্তু কোনো মেয়ের সাথে এরকম কি হয়েছে যে মনে হয়েছে যে প্রেম করছে বা ভালোবাসা করছে, কিন্তু তারপর পরে জানা গেল যে সে জাস্ট ফ্রেন্ড ভাবে? কারোর সাথেই হয়নি দেখছি না তো। স্যার, হ্যাঁ, কি না তোমার না সাথে স্যার, হয়েছে? হয়নি। হয়নি? না না না। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখানে এলিজাবেথের সাথে হয়তো এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো সেটার জন্যই বারুচ বলে যে ফিলসফার বা প্রফেট, ধর্ম প্রচারক, যে সেটা বলেছিল যে মানুষ যখন প্রেমে পড়ে বা মানুষ যখন ভাবে যে সে প্রেমে পড়ছে, তখন তার কাছে সবকিছুই ভালো বলে মনে হয়। কেউ একজন তার দিকে তাকালেও মনে হচ্ছে যে আচ্ছা সে আমার সাথে ভালোবাসা করছে বা ভালোবেসে তাকাচ্ছে। তো এটাও এই এলিজাবেথের ব্যাপারে আমরা জানতে পারছি যে সে একটা পুয়ার ইলাস্ট্রেটিভ ইনস্টেন্স। এলিজাবেথ উইল বি মেড ইনটু এন এক্সাম্পল অফ হোয়াট এভার বারুচ ইজ সেইং। আর এইখানে আমরা ক্যারেক্টার অফ এলিজাবেথের ব্যাপারে জানতে পারছি এই জায়গাটা, ঠিক আছে, এই প্যারাগ্রাফটা, ঠিক আছে। তো এই প্যারাগ্রাফটা তোমরা পড়বে, এই প্যারাগ্রাফটা মানে নিজেরাই তোমরা পড়বে, এখন পড়তে বলছি না। তো এই প্যারাগ্রাফে আমরা ওর ক্যারেক্টারের ব্যাপারে আমরা জানতে পারছি, ঠিক আছে। যেমন ধরো এইখানেও বলছে যে when she walked abroad she seemed to be occupied with an inner chamber of ideas and to have slight need for visible objects. আমরা সবাই যখন প্রেমে পড়ি তখন আমরা খামখেয়ালি হয়ে থাকি, আমাদের মাথার মধ্যে কিছু চলতে থাকে, আর আমাদের সামনে কি আছে অনেক সময় সেটাকে আমরা
দেখি না বা ভাবি না, তবে সেটা শুধু যে প্রেম করলেই যে শুধু হচ্ছে তার কোনো মানে নেই। এটা মানে যে কোনো কোনো গভীর ভাবনা চিন্তা যদি আমাদের হয় তখন আমরা এরকমই একটা বিহেভ করি আর কি। She formed curious resolves on checking gay fancies in the matter of clothes because it was inconsistent with her past life to blossom gaudily the moment she had become possessed of money. এটা আগেও আমরা দেখলাম এলিজাবেথের ব্যাপারে যে ও খুব কেয়ারফুল ছিল, যে বেশি বাড়াবাড়ি জামা কাপড়, সুন্দর জামা কাপড় কেনা এরকম করা উচিত নয়, কারণ এখন তার কাছে টাকা আছে, তার মানেই এটা নয় যে এক্ষুনি সে মানে সব ভালো জামা কাপড় কিনে লোককে দেখাতে শুরু করবে। অনেক লোকে হয় যারা আপস্টার্ট হয়, যারা খুব কম সময়ে বড় লোক হয়ে যায়, তারা সবসময় এটা দেখানোর চেষ্টা করে যে দেখো আমি কত বড় লোক ইত্যাদি। But nothing is more insidious than the evolution of wishes from mere fancies and of wants from mere wishes. এটা একটা মানে এটা একটা গন্ডগোলের জিনিস, এটা একটা বাজে জিনিস যদি উইশ, ইচ্ছা, ফ্যান্সি থেকে জন্মায়। ফ্যান্সি ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ভেগ অফ অল ইমাজিনেশন। তোমরা কোলরিজের নাম শুনেছো কি? স্যামুয়েল টেলর কোলরিজ। হ্যাঁ, মানে কবিতার একটা ডেফিনেশন দিয়েছিলেন তো উনি নাকি? রাইট, স্যামুয়েল, আমি মেসেজে লিখছি, স্যামুয়েল টেলর কোলরিজ। স্যামুয়েল টেলর কোলরিজ রোম্যান্টিক পোয়েট্রির একটা ডেফিনেশন দিয়েছিলেন, বা পোয়েট্রির ডেফিনেশন দিয়েছিলেন, বেস্ট ওয়ার্ডস পুট ইন বেস্ট অর্ডার। That is the definition of poetry according to কোলরিজ। যাই হোক, তো কোলরিজ কি যেন বলতে যাচ্ছিলাম এখানে, হ্যাঁ ফ্যান্সির ব্যাপারে এই মানে তোমরা যদি 4 বছরের পরের কথাও বলছি না আমি, মানে তোমরা যতক্ষণ ইয়েতে আছো, এই 4 বছরে আছো, সেখানেও কোলরিজের এই কনসেপ্টটা বারবার উঠে আসবে, এবং তোমরা যত এরকম ধরনের কনসেপ্টের ব্যাপারে জানবে ততই তোমাদের লেখা, তোমাদের বোঝা উন্নত হবে। তো কোলরিজ বলছে মেন্টাল ফ্যাকাল্টি দুটো ধরনের হয়, একটা হচ্ছে ইমাজিনেশন আর একটা হচ্ছে ফ্যান্সি। তফাৎ কি? ইমাজিনেশন হচ্ছে তোমার এমন একটা জিনিস যেখানে তোমার কাছে কিছু একটা রিয়েল অবজেক্ট থাকে, সেটা থেকে একটা তুমি ক্রিয়েটিভিটি করো, কোনো একটা জিনিসের, একটা জিনিসকে তৈরি করো, কবিতা লেখা যেমন একটা জিনিসকে তৈরি করা। কিন্তু ফ্যান্সি মানে হচ্ছে দিবালোকে স্বপ্ন দেখা, যেটার কোনো বেসিস নেই, যেটার কোনো ফ্যাক্ট নেই, যেটার কোনো রিয়েলিটি সম্ভব নয়। ধরো আমরা এটা ইম্যাজিন করতে পারি যে যদি আমি তোমাদেরকে এখন বলি যে 5 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখছো, তো তুমি একটা ইম্যাজিন করবে যে হ্যাঁ আমি 4 বছর ইংলিশ অনার্স পড়বো, তারপরে আমি 1 বছরের জন্য মাস্টার্স করব, বা আমি 4 বছরের পরে আমি ডাইরেক্ট পিএইচডি করতে যাব। এগুলো ইম্যাজিন করতে পারো তোমরা, তাই তো? কিন্তু যদি তুমি হঠাৎ করে এটা বলো যে 5 বছর পরে আমি নিজেকে বিল গেটসের জায়গায় দেখছি। আশা করি তোমরা বিল গেটসের নাম শুনেছো, জানো তো কে বিল গেটস? সাথী, হু ইজ বিল গেটস? যে গেটে বিল দেয়। সাথী, সৈকত, যারা জানো তারা মেসেজে হ্যাঁ বা না লেখো, মানে হ্যাঁ লেখো। হু ইজ বিল গেটস? নামটা শুনেছো কি? ফাতেমা হুম করছে। কে বিল গেটস? কে ফাতেমা? বিশাল বড় লোক একজন ব্যক্তি, মাইক্রোসফটের মালিক, হ্যাঁ, সিইও অফ
রাইট। আই ডোন্ট থিঙ্ক হি ইজ স্টিল দ্য সিইও, আর উনি বোধহয় সিইও নেই, উনি রিজাইন করেছেন, উনি জাস্ট ফিলান্থ্রপির কাজে এখন মশগুল হয়েছেন। বাট ইয়েস, আই মিন হি ইজ দ্য ফাউন্ডার, মানে উনি তৈরি করেছিলেন বলা যেতে পারে উইন্ডোজ কোম্পানিটা। বিশাল বড় লোক, মানে দুনিয়ার সব থেকে বড় লোক মানুষদের মধ্যে উনি একজন। তো আমরা এটা যদি বলি যে আমি 5 বছর পরে নিজেকে বিল গেটসের জায়গায় দেখছি, সেটা ফ্যান্সি হয়ে যাবে, এটা কোনো বেসিস নেই, যেটার কোনো মানে যেটা হওয়াটা অসম্ভব টাইপের কোনো একটা জিনিস। হ্যাঁ, হতেই পারে, ধরো কিছু একটা হলো যে তুমি অনেক টাকা কোনোভাবে পেলে বা তৈরি বানালে, বিজনেস করলে, হোয়াট এভার, দ্যাট ক্যান হ্যাপেন, বাট টু থিঙ্ক লাইক দিস ইজ কমপ্লিটলি ফ্যান্সিফুল। তাই জন্যই কোলরিজ বলেছিলেন যে ইম্যাজিনেশন ইজ ক্রিয়েটিভ, ইম্যাজিনেশন দিয়ে অনেক কিছু ক্রিয়েট করা যেতে পারে, তৈরি করা যেতে পারে, কিন্তু ফ্যান্সি দিয়ে কোনো জিনিসই তৈরি হয় না, ফ্যান্সি ইজ বেসলেস। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এলিজাবেথেরও কিন্তু উইশ তৈরি হচ্ছে, ইচ্ছা তৈরি হচ্ছে কিসের ওপরে? ফ্যান্সির ওপরে। ফ্যান্সি তার তৈরি হচ্ছে, ফ্যান্সি সে মানে ইমাজিন করছে আর কি, যেটা উইদাউট এনি বেসিস ইমাজিনেশন করছে। তো ফ্যান্সি হতে পারে, আর অ্যান্ড অফ ওয়ান্টস ফ্রম মিয়ার উইশেস। তাহলে দেখো এখানে ফ্যান্সি থেকে উইশ, উইশ থেকে ওয়ান্ট, ইচ্ছা থেকে চাহিদা। এটাও একটা ডেঞ্জারাস জিনিস। আমরা কোনো বেসিস ছাড়া যখন এরকম ধরনের কাণ্ড কারখানাগুলো করতে থাকি, তখন কিন্তু আমাদের নিজেদের লাইফেই কিছু কিছু প্রবলেমস চলে আসে। ওকে, তো এলিজাবেথের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এরকম একটা ঘটনা এলিজাবেথের সাথে হতে চলেছে। ঠিক আছে, আজকে তাহলে এত দূর অবধি থাক, কারণ আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা জাস্ট শুরু হয়েছে। আমি জানি না এই চ্যাপ্টারে আর কোনো মার্ক করা কিছু আছে কিনা। আছে। তো আমরা এই জায়গাটাতেই স্টপ করব। অ্যাকচুয়ালি এটা তো মানে ওই প্যারাগ্রাফটা তোমরা পড়বে, এবং ওই প্যারাগ্রাফে আমরা এলিজাবেথের ক্যারেক্টারের ব্যাপারে আমরা জানতে পারছিলাম, কিন্তু এই জায়গাটা দিয়ে আমরা নেক্সট শুরু করব। এটা তাহলে কত নম্বর চ্যাপ্টার? 15 নম্বর। 15। হ্যাঁ, 15-এর আমরা শুরু করব নেক্সট দিন, পেজ নাম্বার 120 থেকে। ঠিক আছে, তোমরা এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো বা মনে রাখতে পারো। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। আচ্ছা, ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে মিটিং লিভ করতে পারো।